আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে $270 কোটি ঋণ দ্রুত পাওয়ার আশা সিপিডির। চীন ও ভারতের সাথে সম্পর্ক খারাপ না করার পরামর্শ কূটনীতিকদের। সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখনের সিদ্ধান্ত নেবে নতুন সংসদ, বললেন মির্জা ফখরুল। দ্রুত নির্বাচনের দাবি। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে। ময়মনসিংহ সীমান্তে আটক সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। গার্মেন্টস শিল্পে অস্থিরতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ ব্যবসায়ীদের। আতঙ্ক কাটাতে শ্রমিক মালিক সরকারকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে প্রবল চাপে আছে। ঘুরে দাঁড়াতে বিদেশি ঋণের বিকল্প নেই বলে মনে করেছে সিপিডি। অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক থাকায় প্রতিশ্রুত $270 কোটি দ্রুতই পাওয়া যাবে বলে আশা করেন প্রতিষ্ঠানটির পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তবে আমেরিকার দিকে ঝুঁকে পড়ায় চীন ও ভারতের সাথে সম্পর্ক যাতে খারাপ না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কূটনীতিকরা। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। আমার জ্বালানি এনার্জি কেনার জন্য আমার টাকা নাই, আমার ফার্টিলাইজার কেনার জন্য আমার টাকা নাই। অন্তর্বর্তী সরকার এমন এক সময় দায়িত্ব নিয়েছে যখন দেশের 10টি ব্যাংক দেউলিয়া হবার পথে, যার বেশিরভাগ টাকায় পাচার হয়েছে। ফলে সরকার পরিচালনার এক মাসেই বিদেশি সহায়তার দিকে হাত বাড়াতে হয়েছে ডক্টর ইউনূসকে। এগিয়ে এসেছে আমেরিকা। এডিবি, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্র দিচ্ছে $270 কোটি। আগের বিদেশি ঋণ 11 লাখ কোটি টাকার বেশি। ঋণের চাপ বাড়লেও অর্থনীতিকে চাঙ্গা করতে এর বিকল্প নেই বলে মনে করছেন গবেষকরা। বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে না, চাপের মধ্যে রয়েছে। সুতরাং প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে এবং যেই অর্থগুলো আসছে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে, সেগুলো আমাদের জন্য এখন খুবই দরকার। পৃথিবীতে আরও বহু দেশ আছে আরও বেশি ঋণ নিচ্ছে, কিন্তু দেখা যায় যে তারা অনেকেই এই ঋণ ব্যবস্থাপনাটা সঠিকভাবে করতে পারে না বলে কিন্তু ঋণের জালে জর্জরিত হয়ে যায়। যারাই আমাদের অংশীদার, চীন আমার ইম্পোর্ট পয়েন্ট অফ ভিউ থেকে 1 নম্বর সোর্স, ভারত আমার 2 নম্বর সোর্স, আমরা আবার এক্সপোর্ট দিক থেকে ইউরোপিয়ান ইউনিয়ন আমার 1 নম্বর সোর্স, মার্কিন যুক্তরাষ্ট্র 2 নম্বর সোর্স, জাপান আমার একটা অংশীদার, দ্বিপাক্ষিক ডেভেলপমেন্ট পার্টনার। কাজে এই সবার সাথে আমার সম্পর্ক একটা ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলতে হবে আমার প্রয়োজনের নিরিখে। বাংলাদেশে আমেরিকার প্রভাব বিস্তার নিয়ে চলছে সন্দেহ গুঞ্জন। দেশটি সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি গড়ছে এমন আলোচনাও আছে। ভারতের গণমাধ্যম যুক্তরাষ্ট্রের সহযোগিতাকে ভালো চোখে দেখছে না। এর প্রভাব চীনের সাথেও পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় কৌশলী হবার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। গত 3টা নির্বাচনে 3 কোটি নতুন ভোটার তৈরি হয়েছিল। এই 3 কোটি নতুন ভোটাররাই কিন্তু আজকে 18 থেকে 30 বছরের তরুণরা, তারা কিন্তু ভোট দিতে পারেনি। এবং পারেনি কেন, সেটার পেছনে কিন্তু সরাসরি আওয়ামী লীগ সরকার, তার পেছনে সমর্থক কিন্তু ছিল ভারত। তো কাজেই ভারতের নীতির কারণেই তো তারা এখন এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে তরুণ প্রজন্ম ভারতকে ইতিবাচকভাবে দেখবার কোনো সুযোগ তারা রাখেনি। সেন্ট মার্টিনস দ্বীপ বা এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এই জিও পলিটিক্সেও আমার গুরুত্বটা কিন্তু তারা উপলব্ধি করে বলেই আজকে তারা আমার সাথে কথা বলে। চীন এবং ভারতের মধ্যে যে একটা শীতল সম্পর্ক থাকে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, কিন্তু তাদের মধ্যে তো বাণিজ্য হচ্ছে না। যেই দেশে যেই পণ্যটা, যেই সেবাটা সবচেয়ে ভালো তৈরি হয় এবং আরেক দেশে যদি সেটা না থাকে, সেটার চাহিদা থাকে, তাহলে ওখানে পণ্য যেতে যাবেই। তারা বলছেন শুধু বিদেশ নির্ভরতা নয়, জোর দিতে হবে দেশীয় উৎপাদন বাড়াতেও। মানুষের এনার্জি দিয়ে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
জনগণের ভোটে নির্বাচিত নতুন সংসদ সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখনের সিদ্ধান্ত নেবে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে অন্তর্বর্তীকালীন সরকার সব সংস্কার করলে জনগণ ও সংসদের কোনো প্রয়োজন থাকে না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না। আরও জানাচ্ছেন মইনুল হাসান। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা হলে এর গঠন ও কার্যক্রম কি হতে পারে তা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যক্রম ও সংস্কারের উদ্যোগ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, সংবিধান সংশোধন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, এটি কেবল জনগণের ভোটে নির্বাচিত সংসদের এখতিয়ার। নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে যে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, দল গঠন কিংবা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে নানা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। একটা জরিপের বরাদ দিয়ে তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকবে। বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। একটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থা দরকার, সেটা নিতে হবে। যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের করা সব মামলা প্রত্যাহারে আবারও দাবি জানান তিনি। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় ১,৪৫,০০০-এর মতো অবিলম্বে প্রত্যাহার করা হবে। পরে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি সব ধরনের সহায়তা নিয়ে তাদের পাশে থাকার কথা জানান মির্জা ফখরুল। প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের অর্জনকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, দলাদলি বা অন্য কোনো কারণে যদি এই অর্জন নষ্ট হয়, তাহলে পলাতক শেখ হাসিনার দোসররা আবার নতুন করে সুযোগ পাবে। বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক মতবিনিময় সভায় তিনি বলেন, এই স্বাধীনতা হারিয়ে ফেললে আর তা অর্জন করা সম্ভব হবে না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রকিব মাসুদ, তরিকুল ইসলাম, আবু সাইদ মিলন সহ অন্যান্যরা। যে নির্মম নির্যাতন নিপীড়ন গুলো দেখে 16 বছর পরে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে, অভ্যুত্থান হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে ঐক্যবদ্ধ থাকুন এবং এই কাজগুলো থেকে শিক্ষা নিয়ে এই কাজগুলো থেকে বিরত থাকুন। না হলে ওই শেখ হাসিনার যে অবস্থা হয়েছে, সালমান এফ রহমানের যে অবস্থা হয়েছে, বিবি হারুনের যে অবস্থা হয়েছে, আজ না হোক 10 বছর পরে হোক, 16 বছর পরে হোক, যারা এই বিষয়গুলোতে এখনো ধারণ করবে তাদেরও ওই একই অবস্থা হবে। গত 3 জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। দলের বনানী কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর আলোচনা ও দোয়া মাহফিলে তিনি বলেন, বড় বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় জাতীয় পার্টির উপর নির্যাতন চালিয়েছে, তবুও জনগণের পাশে থাকার চেষ্টা করেছে দলটি। জাতীয় পার্টি নিয়ে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি আরো বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই তারা ছাত্র জনতার প্রতি সমর্থন জানিয়ে আসছেন। এই আন্দোলনে রংপুরে পার্টির অনেক নেতাকর্মী আহত ও নিহত হয়েছে। জাপা চেয়ারম্যান বলেন, বৈষম্যের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকেছে তার দল।
আমরা সবসময় নির্যাতিত হয়েছে, অন্যায়ভাবে আমাদেরকে অনেক কিছু করানো হয়েছে, যেটা হয়তো আমরা করতে চাইনি। তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন হয়েছে 3টি অনিয়মের নির্বাচন, 2014, 2018 এবং 2024। আমাদেরকে ভাগ করে একটা ব্ল্যাকমেইলিং করা হয়েছিল 2014-এর পর থেকেই। সেই ব্ল্যাকমেইলিংয়ের জোরা জবরদস্তি করে শেষ পর্যন্ত যখন আমরা যেতে চাইনি, শেষ দিন পর্যন্ত উইথড্র করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি, তখন আমাদেরকে গায়ের জোরে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রাজধানী মিরপুরে হোটেল কর্মচারী সিয়াম সর্দারকে গুলি করে হত্যা মামলায় এ আদেশ দেয় ঢাকার সিএমএম কোর্ট। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। মিরপুর থানার সিএম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে ডিবি কার্যালয় থেকে সোমবার বিকেল 3টার দিকে সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিদের আইনজীবীরা তাদের জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রাথমিক তদন্তে এই হত্যা সঙ্গে এবং অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে এই আসাদুজ্জামান নূরের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয় এবং প্রতিমন্ত্রী মাহবুব আলী তাকে এই হত্যা মামলার সঙ্গে আজকে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপিত করে। আমরা চাই ন্যায় বিচার হোক, কোনো অবিচার না হোক, কিন্তু কোনো একটা ভালো মানুষ তারা যাতে আইনের অপব্যবহারের শিকার না হয়। আমরাও চাই যে এই মামলাগুলোর সঠিক বিচার হোক এবং অপরাধীর শাস্তি পাক। কিন্তু এইভাবে যদি মব জাস্টিস হয় তাহলে আইন ও ন্যায় বিচার বিঘ্ন ঘটবে। আমরা বিজ্ঞ আদালতকে এটাই সাবমিট করেছি এবং পরবর্তীতে নামঞ্জুর হয়। মামলার অভিযোগে বলা হয় 18 জুলাই রাত 11টার দিকে মিরপুর 10-এ আবু তালেব স্কুলের সামনে আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে গুলি চালায়। এ সময় হোটেলের কাজ শেষে বাসায় ফিরছিলেন হোটেল কর্মচারী সিয়াম সর্দার। তখন গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ মামলায় 8 নম্বর আসামি করা হয় আসাদুজ্জামান নূরকে। আর মাহবুব আলীও এ ঘটনার সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়। রাজধানীর বেইলি রোডের বাসা থেকে রোববার রাতে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত আসাদুজ্জামান নূরকে। আর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সহ আটক 4 জনকে ঢাকায় আনা হচ্ছে। রোববার রাতে স্থানীয়দের হাতে ধরা পড়েন তারা। রাতেই তাদের ধোবাউড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তাদের বিরুদ্ধে নানা স্লোগান এবং ডিম ছুড়ে মারে জনগণ। আটক হওয়া অপর 2 জন হলেন 71 টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও গাড়ি চালক সেলিম। মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের নামে সুনির্দিষ্ট মামলা থাকায় তাদের ঢাকার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে দুপুর 3টার দিকে ডিএমপির তদন্তকারী কর্মকর্তা আটককৃতদের নিয়ে ধোবাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন। স্থানীয় জনতা 4 জন ব্যক্তিকে আটক করে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খবর দেন। আমরা তাদেরকে আমাদের নিরাপত্তা নিয়ে আসছি। ওনারা এখন আমাদের হেফাজতে আসছে। আমাদের এখানে কোনো মামলা নাই। এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা টিম আসছেন, তারা ওনাদেরকে তাদের হেফাজতে নিয়ে যাবেন। পোশাক শিল্পে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরলেও এখনো আতঙ্ক কাটেনি বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের মতে দেশি বিদেশি ষড়যন্ত্রে গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরি করা হয়েছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী দেশ ভারত 5টি রাজ্যে বিশেষ প্রণোদনা সুবিধা ঘোষণা করে। নিজেদের স্বার্থে সরকার, শ্রমিক, মালিক মিলে শিল্প অর্থনীতি টিকিয়ে রাখতে হবে বলে জানান নীতি নির্ধারকরা। শারফুল আলমের রিপোর্ট। ছুটির দিনেও চালু পোশাক কারখানা, বেড়েছে কর্মীদের ব্যস্ততাও। সাভার ও আশুলিয়ায়
গার্মেন্টস সহ 1800 কারখানার মধ্যে সোমবার 1400-ও বেশি কারখানায় পুরোদমে চলছে সব ধরনের পণ্য উৎপাদন। শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও। শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় 2 সপ্তাহের অচলাবস্থা থেকে ধীরে ধীরে কর্মপরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে কারখানায়। বিশ্লেষকরা জানান, একটি গোষ্ঠী অস্থিরতা তৈরি করে বাড়তি সুবিধা নিতে চাইছে। প্রথমে ছিল মিসক্রিন, তারপরে আসলো পলিটিক্যাল, তারপরে আসলো ঝুট, তারপরে আরো অনেক কিছু। ইন্ডিয়ার মতন দেশে বড় ব্যবসায়ী তারা প্রেস কনফারেন্স করছে যে বাংলাদেশের রেজিস্ট্রেশনে আমাদের প্রস্তুত নিতে হবে, বিকজ অনেক অর্ডার এখানে আসছে। পাকিস্তান তারা ডিক্লেয়ার করছে $5 বিলিয়ন অলরেডি ওখানে কিন্তু মুভ করছে। সাভার আশুলিয়ায় সহিংস পরিস্থিতির মধ্যেই প্রতিবেশী দেশগুলো পোশাক শিল্পে নগদ সহ অবিশ্বাস্য সব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে। এসব কারণে দেশে পোশাকের রপ্তানি অর্ডার কমে যাচ্ছে। শীত মৌসুমের নভেম্বর-ডিসেম্বরের পণ্যের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কাও করছেন রপ্তানিকারকরা। দেশের রপ্তানি আয় ধরে রাখতে সব পক্ষকে একসাথে কাজ করার তাগিদ দেন ব্যবসায়ী ও শ্রম উপদেষ্টা। কর্ণাটক, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, এই 5টা প্রদেশে যদি কেউ বিনিয়োগ করে তাহলে সরকার ক্যাপিটাল মেশিনারির জন্য সর্বোচ্চ 50 কোটি টাকা দিবে সরকার নিজে। আর যদি একটা মহিলা কর্মীকে আপনি এমপ্লয়মেন্ট করেন তাহলে 6000 রুপি সরকার দিবে। এইটা 5 বছরের জন্য দিবে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে দেব কিনা। যদি আমাদের ইন্ডাস্ট্রি না থাকে তাহলে শ্রমিকেরও প্রয়োজন নেই, মালিকেরও প্রয়োজন নেই, আমারও প্রয়োজন নেই। শ্রম আইনের মধ্য থেকে আপনারা করতে পারেন, সেই দাবিগুলো আপনারা মেনে নেবেন যাতে করে এই পুঞ্জীভূত ক্ষোভটা বৃদ্ধি না হয়। কারো উস্কানিতে পা না দিয়ে অর্থনীতি ও দেশের স্বার্থে কারখানা সচল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শ্রম অসন্তোষকে জিয়ে রেখে বহিরাগতরা যেন ফায়দা লুটতে না পারে সেদিকে শ্রমিক মালিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ তাদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল সহ বের করা হয় ধর্মীয় শোভাযাত্রা, জশ্নে জুলুস। ইসলামী চিন্তাবিদরা বলছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ মেনে চললে ইহকাল পরকালে মুক্তির পথ। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। অন্ধকার আরবে এক আলোর দিশারি হয়ে পৃথিবীতে আজ থেকে 1400 বছর আগে 12ই রবিউল আউয়াল আগমন ঘটে এক মহামানবের, যিনি ইসলামের মহানবী, যাকে সৃষ্টি না করলে সৃষ্টি হতো না এই ধরনী। চারিত্রিক গুণাবলী, ধৈর্য, দয়া, সততা, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর প্রতি একত্ববাদ আর ভালোবাসায় মানবজাতির প্রতিটি কাজে রোল মডেল হিসেবে কাজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো সৃষ্টি জগতের মধ্যে তার আগমনকে বুঝতে হলে বুঝতে হবে তার সম্মান, তার মর্যাদা। এই দিনটির গুরুত্ব কতটুকু এটা বোঝার জন্য সহজভাবে যে বিষয়টি বুঝতে হবে তা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত, নবীর সম্মান কত। আর এই বিষয়টি নিয়েই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল, পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে বের হয় জশ্নে জুলুস বা আনন্দ র্যালি। আজকে আমরা নামাজ পড়ব, তাহলে মিলাদ পড়ব। এই দিনে আল্লাহ রাসূল জাহুর হয়েছিলেন, এর জন্য সেটার আনন্দ উদযাপন করার জন্য, জাশন মানানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা যতদিন বেঁচে থাকবো এটা আমরা আশিক রাসূলের মনোভাব যে আমরা সারা জীবন এটা পালন করে থাকবো ইনশাআল্লাহ। 1400 বছর পূর্বে আজ 12 রবিউল আউয়াল আমাদের মাঝে রহমত স্বরূপ একজন জারিয়াকে পাঠিয়েছেন। তিনি আমাদের শাফায়াতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর আগমনের খুশিতে আত্মহারা তার প্রেমিকরা। আশেকে রাসূলদের দুরূদ শরীফ ও নাতে রাসূলের সুরে সুরে মাতোয়ারা ছিল রাজধানী ঢাকা। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার আগমন উপলক্ষে এভাবেই মনের ভাব প্রকাশ করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাই তো রাজধানী জুড়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানান সব আয়োজন লক্ষ্য করা যায়। তবে বিজ্ঞ আলেমরা বলছেন শুধু 12ই রবিউল আউয়াল নয়, প্রিয় নবীজিকে ভালোবেসে তার আদর্শকে অনুসরণ করা হোক সবসময়। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাদ জোহর মিলাদে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি, বিভিন্ন সচিব এবং বঙ্গভবনের সামরিক বেসামরিক কর্মকর্তারা মিলাদ ও দোয়ায় অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবনের পেশ ইমাম মাওলানা সাইফুল কবির। এদিকে দেশের প্রায় প্রতিটি জেলায় জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ঈদে মিলাদুন্নবীর মিছিলে সংঘর্ষের ঘটনায় কিশোরগঞ্জে একজন নিহত, ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত বর্ণাঢ্য মিছিল বের করে। মাওলানা আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি আল আবেদির নেতৃত্বে হাজারো ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন। নগর ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে গিয়ে এটি শেষ হয়। আসুন আমরা সকল রং ঢং ভুলে গিয়ে একমাত্র রসুলে পাকের মহান আদর্শে আদর্শিত হয়ে, রসুলে পাকের রঙে রঙিন হয়ে বাংলাদেশকে একটি সুন্দর দেশে পরিণত করি। বন্দরনগরী চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আলমগীর খানকা থেকে শুরু হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর র্যালি। বিবিরহাট মুরাদপুর 2 নম্বর গেট জিইসি হয়ে আবার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে শেষ হয় এই শোভাযাত্রা। হযরত মুহাম্মদ মুস্তাফা सल्लल्लाहु अलैहि वसल्लम ने दुनिया में तशरीफ लाकर हमें एक सिविलाइज इंसान बनाया। ইসলামী বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে সকালে শহরের পশ্চিম দেওভোগ মাদ্রাসাতুল মদিনা ও জামায়াতুল মদিনা থেকে বের হয় শোভাযাত্রা। জেলা প্রশাসক কার্যালয় হয়ে কাচারি এলাকার শহীদ মিনারের সামনে গিয়ে এটি শেষ হয়। রংপুরেও পবিত্র ঈদে মিলাদুন্নবীর একটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া দিনাজপুর, রাজশাহী, জামালপুর, বান্দরবান, কক্সবাজার সহ বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটি সৃষ্টি হয়েছিল আন্দোলনকারী ছাত্রদের বিদ্রূপ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানাতে। এমনটাই বললেন স্লোগানের প্রবক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী মাহমুদুল হাসান লিমন ও মোহাম্মদ সৌরভ। তাদের অভিযোগ, এখন অনেকেই এই স্লোগানের কৃতিত্ব দাবি করছেন। এসএম আশরাফের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জহুরুল আলম রঞ্জু। একটি স্লোগান যেন বারুদে আগুন লাগিয়ে দেয়। গত 14 জুলাই রাতে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ভেসে আসা শুরু করে লাইন দুটি মুহূর্তে তা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সারা দেশে। মানুষের আবেগ আর বিবেকে ঝাঁকুনি দেয়। আমরা ভাবি যে আমরা একটা স্লোগান দেই, কারণ আমাদের বিকেল থেকে খারাপ লাগছিল এবং এটা এই প্রথম মনে হলো যে নিজের অস্তিত্বে একটা আঘাত। তো তখন হচ্ছে আমরা দুজন একসাথে শুরু করি স্লোগানটা। আমি কে তুমি কে বলা শুরু করি এবং আমার যে বন্ধু সৌরভ সে হচ্ছে রাজাকার রাজাকার স্লোগানটা বলে। তো ভিডিওটা আমি হচ্ছে পোস্ট করি। স্লোগানটা দিচ্ছিলাম তখন আমরা সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছিলাম যে কি হবে হবে, আমাদের ভবিষ্যৎ আমরা থাকলে থাকবো, না থাকলে নাই, ভবিষ্যৎ থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ওই সময় ছিল না। কোটা বিরোধী আন্দোলনের 2 শিক্ষার্থী বলেন এই স্লোগান ছিল মানুষের ভয় দূর করার। এরপরই সাবেক প্রধানমন্ত্রীর নৈতিক পরাজয় হয়ে যায়। আমরা যখন রাজাকার শব্দটা উচ্চারণ করে ফেলি, এটা আমরা নিজেদেরকে রাজাকার বলছি না, আমরা এটা বলেছিলাম যে এটা একটা আইরনি হিসেবে যে আমরা আসলে কোনো রাজাকার নই, আমরা এই দেশের নাগরিক। তো তখন হচ্ছে ব্যাপারটা মানুষের মধ্যে যে ভয়টা ছিল 15 বছরে, আমার কাছে মনে হচ্ছে এই ভয়টা মানুষের মন থেকে চলে যায়। তাদের অভিযোগ, মূল স্লোগানকে পাশ কাটিয়ে অনেকেই বিকৃত করার চেষ্টা করছেন
তাতে গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন মুছে যাবে। যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এবং আমাকে অনেকেই বলেছেন যে আপনি শিওর হয়ে বলেন যে ছাত্রদল দিয়েছে। আমি পরে বললাম যে আমি ওখানে ছিলাম না, আমি যদি এখন ডিরেক্ট না জেনে বলে ফেলি যে ছাত্রদলই দিয়েছে তাহলে তো ইতিহাসকে বিকৃত করা হবে যদি এই এক্সাক্ট ঘটনা না ঘটে। সেজন্য আমি বলেছি যে এটা নিয়ে বিতর্ক আছে। যারা এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, অবদান রেখেছেন, প্রত্যেককেই সমান মর্যাদা দেওয়া প্রয়োজন বলে মনে করেন লিমন এবং সৌরভ। আবু সাইদ মারা যাওয়ার পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ওরা যেভাবে নেমে আসবে এটা আসলে আমরা কল্পনাও করিনি। আমরা আসলে এটাকে বোনাস হিসেবে ভেবেছি। আমরা কখনো জানতামও না যে ওদের তো কোনো প্রয়োজন নেই মাঠে আসার। এরপরও ওরা যে নিজেদের আবেগ, ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকে ওরা যে এখানে এসেছে, এটা আসলে ওদেরকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ব্যাপক। আপনি এই যেদিন গণভবনের দিকে রওনা হয়, ফজর নামাজের আগ থেকে ওই রাস্তায় মানে শত শত মানুষ, লাখ লাখ মানুষ, এবং পুলিশ কিন্তু ওই দিন সকালেও আপনার ওইখানে হামলা করেছিলেন, এবং অনেক শহীদ কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী আছেন। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট বিপ্লবের পর জামাত সম্পর্কে দেশের জনগণের ভুল ধারণা কমে এসেছে বলে দাবি করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, 4 দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে জামাতের শীর্ষ 2 নেতা মন্ত্রিপরিষদে ছিলেন। তাদের বিরুদ্ধেও দৃশ্যমান কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ছাত্র শিবিরের সাবেক সাথী সদস্যদের প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। ইসলামী সমাজ পরিবর্তনে একটি পজিটিভ পরিবেশ তৈরি হয়েছে। জামাতকে না বুঝে যারা বিরোধিতা করত, তাদের মাঝে জামাত ইসলামী সম্পর্কে একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি হয়েছে। সুন্দর দেশ গঠনে আলেম ওলামাদের প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রাজধানী উত্তরায় আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ও আমাদের করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। অধিকার আদায়ে জনগণকে রাজনৈতিকভাবে সচেতন ও দলবদ্ধ হবার আহ্বান জানান তিনি। এ সময় কওমি সনদের যথাযথ মর্যাদা দেওয়ার মাধ্যমে সকল বৈষম্য দূর করার কথাও বলেন বক্তারা। এই দলের মাধ্যমে মনে করেন ইসলাম হুকুমত হতে পারে এমন এক দলের সাথে যাদের আকীদা ঠিক, বুক এবং কাজ ঠিক, বলেও যা পরেও তা, 30 বছর আগেও যা আজও তা, প্রতিদিন এরকম নড়াচড়া করে না, প্রতিদিন পরিবর্তন করে না, ক্ষমতার জন্য কার কাছে দৌড়াদৌড়ি করে না, নীতি আদর্শ পরিবর্তন করে না কোনো লোকের সামনে। এরকম একটা দল ইসলামী আন্দোলন বুঝি না। যাকে পান, যেই দল পান, আপনার ঐক্য হন, আপনি এক জায়গায় ঢুকেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 6 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিট। নতুন তেল পাম্প স্থাপন করে রোববার দুপুর 2টা থেকে ইউনিটটির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। 3য় ইউনিটটি 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও দৈনিক 200 থেকে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এটি চালু রাখতে প্রতিদিন প্রায় 2300 মেট্রিক টন কয়লা প্রয়োজন। তেল পাম্প নষ্ট হওয়ার কারণে গত 9 সেপ্টেম্বর সন্ধ্যায় এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এবারে পারটেক্স খেলার খবর। ভারত শক্তিশালী হলেও আসন্ন সিরিজে বাংলাদেশ চ্যালেঞ্জ জানাবে বলে মনে করেন হার্ষা ভোগলে। নিজের ইউটিউব চ্যানেলে 63 বছর বয়সী এই ভারতীয় ধারাভাষ্যকার বলেন, বাংলাদেশকে আমন্ত্রণ জানানোই তিনি খুশি। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে টাইগাররা সবশেষ ভারত সফরে গিয়েছিল প্রায় 5 বছর আগে। 2019 সালের সেই সফরে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল 2 টেস্টেই হেরেছে ইনিংস ব্যবধানে। তবে এবারের বাংলাদেশ দলকে আগের চেয়ে অনেক ভারসাম্যপূর্ণ বলে মনে করেন হার্ষা।
এমনকি এই দলটিকেই এখন পর্যন্ত সেরা বলে মনে হচ্ছে হার্ষা ভোগলের। India start favorites. I'd go so far as to say India start overwhelming favorites, but I'd like to see a little bit of fight from Bangladesh. As I said, I haven't seen that in the past, and if they can provide that fight, it'll make for a good two-test series. জিরোনাকে 4-1 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। লিগের আরেক ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতেছে 3-0 গোলে। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে নিউক্যাসল, আর সেরি আতে জয়ের ধারা ধরে রেখেছে নাপোলি। এসএম আশরাফের রিপোর্ট। 17 বছরেই বার্সেলোনার ভরসার নাম লামিন ইয়ামাল। বিশ্ব ফুটবলের মহাতারকাদের কাতারে নিজেকে নিয়ে যাবেন কিনা তা সময়ই বলে দেবে, কিন্তু ইয়ামাল এখন কাতালান শিবিরের অন্যতম অস্ত্র। তার জোড়াগুলি জিরোনার বিপক্ষে প্রথমার্ধে 2-0 এগিয়ে যায় হান্স ফ্লিকের দল। এরপর 47 মিনিটে ডানি ওলমো আর 64 মিনিটে বার্সেলোনার হয়ে চতুর্থ গোল করেন পেদ্রি। ক্রিস্টিয়ান স্টুয়ানি জিরোনার পক্ষে ব্যবধান কমান। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে আতোয়া গ্রিজম্যানরা জিতেছে 3-0 ব্যবধানে। প্রথম গোলটি কনর গালাহারের, যিনি গত মৌসুমে চেলসি থেকে স্পেনের ক্লাবে নাম লেখান। এরপর গ্রিজম্যান দ্বিতীয় আর ইনজুরি সময়ে ক্লাব জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। এই জয়ে রিয়াল মাদ্রিদকে 3-এ নামিয়ে দেয় সিমিওনের দল। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে নিউক্যাসল ইউনাইটেড। যদিও উলভারহ্যাম্পটনের বিপক্ষে 30 মিনিটেই পিছিয়ে পড়ে তারা, তবে 75 থেকে 80 মিনিটের মধ্যে 2 গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে এডি হাওয়ের দল। এতে টেবিলের 3-এ উঠে এসেছে নিউক্যাসল। ইতালিয়ান লিগে কাগলিয়ারিকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে নাপোলি। তাতে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এসএম আশরাফ, এটিএন বাংলা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে $270 কোটি ঋণ দ্রুত পাওয়ার আশা সিপিডির। চীন ও ভারতের সাথে সম্পর্ক খারাপ না করার পরামর্শ কূটনীতিকদের। সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখনের সিদ্ধান্ত নেবে নতুন সংসদ, বললেন মির্জা ফখরুল। দ্রুত নির্বাচনের দাবি। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে। ময়মনসিংহের সীমান্তে আটক সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। গার্মেন্টস শিল্পে অস্থিরতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ ব্যবসায়ীদের। আতঙ্ক কাটাতে শ্রমিক মালিক সরকারকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।